This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিউজ এট 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। বাংলায় ঢোকা 9 দিন পরে বাগে এলো বাঘিনী। 4 নম্বর ঘুমপাড়ানি গুলিতে অবশেষে নিস্তেজ হলো সে। বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডিঘি জঙ্গলে ঘুমন্ত বাঘিনীকে খাঁচাবন্দি করলেন বন দফতরের কর্মীরা। 214 ঘন্টার যুদ্ধ পরিসমাপ্তিতে পৌঁছলো। অবশেষে বাঘবন্দি, শালের জঙ্গলে সেই ডোরাকাটা বাঘে মানুষে নাটকীয় লুকোচুরির পর 9 দিনের মাথায় জালে জিনাত। তাকে ধরতে নামাতে হলো বুলডোজারও। ওড়িশা শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে যে ট্রাঙ্কুলাইজিং টিম এসেছিল সেই ট্রাঙ্কুলাইজিং টিম তারা ভেতরে প্রবেশ করেন এবং 3:58 নাগাদ ঘুমপাড়ানি গুলি করা হয় জিনাতকে এবং সেই ঘুমপাড়ানি গুলি সরাসরি গিয়ে লাগে জিনাতের শরীরে আর তাতেই ধীরে ধীরে শিথিল হতে শুরু করে জিনাতের শরীর এবং তারপরই বন দপ্তরের কর্মীরা একেবারে গোসাইডির জঙ্গলে ঢুকে জিনাতকে ধরে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পরে ওড়িশার শিমলিপাল থেকে বেরিয়ে আসা জিনাতের বেঙ্গল সাফারি শেষ হলো বাঁকুড়ার রানীবাঁধে গোসাইডিহির জঙ্গলে। 3 জেলা ঘুরে বনকর্মীদের কাল ঘাম ছুটিয়ে অবশেষে কাবু করা গেল বাঘিনীকে। झारखंड वेस्ट बंगाल बहुत मेहनत गया है डिपार्टमेंट स्टाफ का एंड उड़ीसा स्टाफ का भी, सबको बहुत बहुत धन्यवाद। বাঘ এখন খুব ভালো কন্ডিশন আছে, হেলদি আছে, ভেটেনারি ডাক্তার চেক করেছে, অ্যানিমাল ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই, আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। এক স্যান্ডেলে বাঘবন্দি খেলার ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাঘিনী জিনাতকে উদ্ধার কাজ সফল, বাংলার বনকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্যই উল্লেখযোগ্য প্রচেষ্টায় এই প্রক্রিয়া সফল হয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি দায়বদ্ধতা এবং দলগত প্রচেষ্টার সফল নিদর্শন। এই রাজকীয় প্রাণীটিকে আপনারা শুধু রক্ষাই করেননি, আমাদের প্রাকৃতিক ঐতিহ্যকেও অটুট রেখেছেন। এই অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য আপনাদের ধন্যবাদ। ভাগ্য ভালো, বছরখানেক আগে পশ্চিম মেদিনীপুরে লালগড়ে বাঘের যে দশা হয়েছিল তা জিনাতের ক্ষেত্রে হয়নি। সফলভাবেই তাকে ধরে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফেরত পাঠাতে পেরেছেন বনকর্মীরা। গতকাল থেকেই বাঁকুড়ার যে রানীবাঁধ ব্লকের গোসাইডির জঙ্গল, সেই গোসাইডির জঙ্গলেই আস্তানা গেড়ে বসেছিল বাঘিনী জিনাত। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঘিনী জিনাতকে কার্যত এনক্লোজার বন্দি করা হয়েছে এবং ওড়িশা শিমলিপাল টাইগার রিজার্ভের যারা কর্মী রয়েছেন তারা বাঘিনী জিনাতকে ঘুমপাড়ানি গুলিতে কাবু হওয়া বাঘিনী জিনাতকে তারা এনক্লোজারে বন্দি করেছেন এবং বন্দি করে তাকে বিশেষ একটি ভ্যান নিয়ে আসা হয়েছে। যে এ বাঘ যেহেতু খাঁচায় করে একবার তারবাদ থেকে শিমলিপাল এসে পৌঁছেছে, তার খাঁচা জিনিসটা কি, খাঁচা কতটা তার কাছে ভয়াবহ বা একটা জিনিস বা একটা বদ্ধ জিনিস, সেই অভিজ্ঞতাটা তার ছিল। সেই কারণেই সে যখনই খাঁচা দেখেছে খাঁচাকে অ্যাভয়েড করে গেছে। উড়িষ্যার বন দপ্তরের ভয়ানক গাফিলতি এর আগেও দেখা গেছে। ওদের সাতকোশিয়াতে 2টি টাইগার নিয়ে একটিকে মেরে ফেলেছিল, একটিকে ফেরত নিয়ে যায় বন দপ্তর। এখানেও দেখা গেছে একটা কলার টাইগার, সে এতটা পথ চলে এলো তারপর তাদের হুঁশ ফিরল, যার রেগুলার মনিটরিং করতে হয়। ট্র্যাঙ্কুলাইজড হওয়ার পরে জিনাত আপাতত নিস্তেজ, তবে দ্রুত তাকে অ্যান্টিডোট দিয়ে ফিরিয়ে আনা হবে আগের অবস্থায়। ইট ইজ এ ভেরি ন্যাচারাল প্রসেস ফর এনি ওয়াইল্ড অ্যানিমাল। ওরা অনেক সময় কোনো না কোনো কারণে তারা কিন্তু তার নিজের হ্যাবিটেট থেকে দে লুক ফর এ সেকেন্ড হ্যাবিটেট। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, টিভি9 বাংলা। আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে বাঘিনী জিনাতকে, সেখানেই পর্যবেক্ষণে রাখা হবে বাঘিনীকে। খবর সূত্রে কলকাতায় আনার পথে বিষ্ণুপুরে পাঞ্চেত বন বিভাগে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় বাঘিনীর। জিনাতের শারীরিক অবস্থা ভালো থাকায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বন দফতরের আধিকারিকরা। আজ বিকেল 3:58 নাগাদ ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় জিনাতকে। 20 ডিসেম্বর সকালে শিমলিপাল থেকে রাজ্যে ঢুকে পড়ে বাঘিনী। রাজ্যে 3 জেলা ঘুরে অবশেষে বাঁকুড়ায় জালে বাঘিনী জিনাত। পাঞ্জানোতে আমরা ডাটিং করে অ্যানিমালটা সুস্থভাবে আমরা ক্যাপচার করে আমরা নিয়ে যাচ্ছি সেফ কাস্টাডিতে। বাঘটা খুব সুস্থ, সেফ আছে। আমরা এটা নিয়ে যাচ্ছি কলকাতা আলিপুর
চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে, ওখানে আমরা অবজারভেশন থেকে তারপরে মানে সরকার থেকে উপরে যারা অফিসার আছে ওনারা ডিসাইড করবেন। পাসপোর্ট জালিয়াতি রুখতে রাজ্য পুলিশের হাতে ক্ষমতা খুবই সীমিত। প্রেস কনফারেন্স করে দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন পড়ে শুনিয়েছেন ডিজি স্বয়ং। তাহলে জাল পাসপোর্ট জঙ্গিদের পাসপোর্ট হয়ে যাচ্ছে কিভাবে? এই ত্রুটিগুলোর দায় কার? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলাদেশ অশান্ত হওয়ার পরেই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জঙ্গি ধরা পড়ছে রাজ্যে, জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস হয়েছে, রাজ্য পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক এই সময় পাল্টা অভিযোগ করল রাজ্য পুলিশ। পাসপোর্ট ভেরিফিকেশন বিতর্ক, পুলিশের ক্ষমতা সীমিত, অভিযোগ রাজ্য পুলিশের ডিজির। রাজ্য জুড়ে জাল পাসপোর্টের রমরমা। ইতিমধ্যেই একাধিক মূল চক্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু বিদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে এখানকার পাসপোর্ট ব্যবহার করে ফেলছেন। কি করে তারা এই পাসপোর্ট পাচ্ছেন, তার জন্য মূলত পাসপোর্ট অথরিটিকেই দায়ী করছে রাজ্য পুলিশ। তাদের পরিষ্কার বক্তব্য, পুলিশের কাছে সেই এখতিয়ার নেই যেখানে তারা কোনো ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার আগে ঠিকানা যাচাই করতে পারে। পুলিশকে যথাসম্ভব কম গুরুত্ব দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের বেঁধে দেওয়া নিয়মে। শনিবার পাসপোর্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক রাজ্য পুলিশের কর্তাদের। সেখানেই ধরা পড়েছে মারাত্মক গাফিলতি। বিদেশ মন্ত্রকের গাইডলাইনে ফাঁক। আবেদনকারীর বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা যাবে না, আবেদনকারীকে থানাতেও ডাকা যাবে না। পুলিশের দাবি, গাইডলাইনে তাই লেখা রয়েছে। The police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. পুলিশ তদন্ত করে দেখেছে জাল পাসপোর্টকারীরা অনলাইনে থানার নাম ও বাড়ির ঠিকানা ইচ্ছে মতো দিয়ে দিচ্ছে এবং নিয়মের ফাঁক গলে পাসপোর্ট তৈরি করে নিচ্ছে। পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে তারা আবেদনকারীর ঠিকানায় গিয়ে যাচাই করে দেখবেই। Officers have redesigned the system. We are ensuring that at the police station, at the local level, it's not only the DIB which does the verification. There will be a bigger role being envisaged for the local police station also and the senior officers also. In the new scheme of things, the superintendent of police will personally take interest and ensure that whatever verification goes, they have cleared all the required things. এদিকে রাজ্য পুলিশ বিদেশ মন্ত্রকের বিধির দিকেই আঙুল তোলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে, এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। ঘটনাটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের জন্য মানে শুধুমাত্র অ্যাড্রেস ভেরিফিকেশন নয়, অ্যাড্রেস ছাড়াও একজন ব্যক্তির এন্টায়ার ব্যাকগ্রাউন্ড চেক করেই তার পাসপোর্ট হয় অথবা হয় না। তার নামে কোনো পুলিশ কেস ছিল কিনা, কোনো পেন্ডিং চার্জশিট রয়েছে কিনা, সে জেল খেটেছে কিনা, কনভিক্টেড কিনা। অতএব দুজনের মধ্যে কোঅর্ডিনেশন নেই এবং দায়ী দুজনেই, রাজ্য এবং কেন্দ্র। এর থেকে পালিয়ে কেন্দ্রীয় সরকারও যেতে পারবে না, রাজ্য সরকারও যেতে পারবে না। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে, অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। এবং এইভাবে কেউ দায় এড়াতে পারে, কেউ নিজের গাফিলতি ঢাকতে পারে, কিন্তু তার মূল্য দিতে হবে তার পরিবার সহ আমাদের সবার পরিবারকে, আমাদের সবার আপনজনকে। আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয়, এই জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, ফলস আধার কার্ড, ফলস এপিক কার্ড, ফলস পাসপোর্ট, একদম পরিষ্কার করে দেবো আমরা। দোষ কার সেই তর্কের মীমাংসা হয়তো কোনোদিনই সম্ভব নয়, তবে কেন্দ্র ও রাজ্য দায় ঠেলাঠেলির প্রতিযোগিতায় ব্যস্ত থাকলে জাল পাসপোর্টকারীরা সেই ফাঁক গলে আরও কিছু পাসপোর্ট তৈরি করে ফেলতে পারে। বাঁধে যে ফাটল ধরেছে তার মেরামতি যুদ্ধকালীন তৎপরতায় সেরে ফেলাটা জরুরি, ভীষণ জরুরি।
সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। গত কয়েকদিন ধরে চোর পুলিশ খেলা চলছিল। পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিচ্ছিল। অবশেষে পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী মনোজ গুপ্তা। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে 7ম গ্রেফতার। ধৃত মনোজকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। দিন দুয়েক আগে আস্তানা বদলে লাভ হলো না। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শনিবার মধ্যরাতে গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া ঢাকুরিয়ার সেই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল। মাস দুয়েক আগে ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ। গাইঘাটার এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মনোজ। ওই মহিলার দাবি, তিনি মনোজকে চেনেন না। আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমাদের রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে, আজকে সন্ধ্যাবেলা না চলে যাও। এলাকার মধ্যে এরকম এটা তো ঠিক না, অবশ্যই এই ধরনের কথা দেখলে বা শুনলে এটা হওয়া উচিত না। ঠাকুরপুকুরের শিলপাড়ায় বাড়ি মনোজের, তবে তার নাগাল পাচ্ছিল না পুলিশ। মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেন তদন্তকারীরা। যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারি যে এই বাড়িতেই এসেছিল পুলিশের তদন্তকারী আধিকারিকরা। ঠিক দোতলায় তার বাড়ি এবং ঘরের মধ্যে থেকে পাসপোর্টের যে তথ্য অর্থাৎ পরিচয়পত্রের যে জাল নথি সেই সমস্ত উদ্ধার করা গেছে এবং পাসপোর্টের বেশ কিছু কপি উদ্ধার করা গেছে, বেশ কিছু ভিসার কপি উদ্ধার করা গেছে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্র মারফত আমরা জানতে পারছি। দেখে না, আমাদের দিতেও না, বন্ধু বান্ধব নিয়ে করে, আমাদের কোনো কথাও বলে না। ধৃতের শখের বাজারের বরিশায় একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর দোতলায় চলত ট্রাভেল এজেন্সির অফিস। সূত্রের খবর, এই ট্রাভেল এজেন্সির আড়ালে চলত বেআইনি পাসপোর্ট কারবার। ভবানীপুর থানা এবং লালবাজারের তদন্তকারী আধিকারিকরা ওই অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল নথি উদ্ধার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। ট্রাভেলসে শুনেছি আছে, কিন্তু জানি না। জানেন না? এখানকার ছেলেও না, শিলপাড়ার দিকে থাকে। লোকটাকে দেখেছি আর কি, এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, যাতায়াত করছে, দেখেছি। ভুয়ো পাসপোর্ট নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে লালবাজার। পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে তিনি নির্দেশ দেন, পাসপোর্টের আবেদনপত্র যাচাই করে জমা নেওয়ার আগে তা নিয়ে থানায় যিনি পাসপোর্টের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার তার সঙ্গে কথা বলতে হবে ওসিদের। রণজিৎ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। সোমবার সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বসিরহাটে অনায়াসে জিতলেও সন্দেশখালীতে পিছিয়ে ছিল তৃণমূল। হাজী নুরুল ইসলাম মারা গিয়েছেন, কিন্তু আদালতে মামলা চলায় বসিরহাটে উপনির্বাচনের দিন ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রী কি তার আগে সন্দেশখালীর মন জয় করে ফেলতে পারবেন? বিনিময়ে মুখ্যমন্ত্রীর কাছে কি চায় সন্দেশখালী? খোঁজ নিয়েছে TV9 বাংলা। 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। বছরের শুরুতে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী, তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। লোকসভা ভোটেও ইস্যু হয়েছিল সন্দেশখালী। খোদ প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছিল এই দ্বীপাঞ্চলের প্রসঙ্গ। বছরের শেষ লগ্নে আপাত শান্ত সেই সন্দেশখালীতেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পে সাহায্য প্রদান করবেন তিনি। এটাই সন্দেশখালীর পাত্রপাড়া, আর এই পাত্রপাড়া থেকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সভা। ওই সভাস্থলে মুখ্যমন্ত্রী সভা করবেন, কিন্তু সন্দেশখালী যখন উত্তপ্ত হয়েছিল সব থেকে গর্জে উঠেছিল এই পাত্রপাড়ার মানুষেরা। তারা মনে করছেন 1 বছর ধরে কেন মুখ্যমন্ত্রীর সময় হলো না, এই নিয়ে তারা যেমন প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রী আসবেন, তিনি তার প্রশাসনিক কাজ করবেন, প্রশাসনিক বৈঠক সারবেন, তারপর চলে যাবেন। কিন্তু সন্দেশখালীর মানুষের জন্য কি হবে? সন্দেশখালীর মানুষের সঙ্গে তো তিনি কথা বলবেন না, সেই কর্মসূচি তো তার তালিকাতে নেই। বক্তব্য দিয়ে উনি বেরিয়ে যাবেন, তা গ্রামের মানুষের সমস্যাটা কি করে উনি শুনবেন, সেটাই হচ্ছে চিন্তার বিষয় এখন আর কি। আমাদের প্রথম থেকে এ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে, কিন্তু এখানে যা ঘটনা ঘটে গেল একটু আগে আসলে ভালো হতো। আমাদের মনে হচ্ছে যেটা যখন বিপদের সময় এলো না, এখন আসে আমাদের কোনো
উনি এসে এখন নিরাপদ হবে কি না ওটা তো ভবিষ্যতের কথা, এখন কি করে বলবো। সন্দেশখালীর মানুষের প্রত্যাশা ছিল দিদি আসছেন, এটাই যথেষ্ট। আক্ষেপ আশা আকাঙ্ক্ষার দোলাচলের মধ্যে উকি দিয়ে যাচ্ছে সেই বহিরাগত বিতর্ক। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই সব মানুষজন নাকি বহিরাগত, তারা বারবার এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে এসেছেন। অবশেষে মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু তাদের যেই ক্ষোভ রয়ে যাচ্ছে। আপনাদের বহিরাগত বলা হয়েছিল, তো সেটা নিয়ে এখন আপনাদের কি মনে হয়? মুখ্যমন্ত্রী তো আসছেন, উনি যদি মনে করেন যে আমার এই কথাটা বলা সত্যিকারের ঠিক হয়নি, তাহলে আমাদের দুঃখটা কিছুটা মোচন হবে। উনি তো বলেছিল আসবো, কিন্তু এই এসেছে, এবার এসে দেখুক ওনার আমাদের যে কি ভাবমূর্তি, উনি একটু দেখুক, দেখে কি চিন্তা ভাবনা করে। উনি চিন্তা ভাবনা করবে, যেটা করবে সেটাই উনি ভালো বুঝবে, সেটাই করবে। বহিরাগত তো অনেকেই ছিলেন। শুভেন্দু অধিকারী এসে উত্তপ্ত করেছিল, এখানে বিজেপি মহিলা মোর্চার লোকরা উত্তপ্ত করেছিল। সন্দেশখালীর মানুষ তো আন্দোলন করেছিল, তাদের দাবিগুলো পূরণ করেছেন মুখ্যমন্ত্রী, জমি ফেরত দিয়েছেন। যা সমস্যা ছিল প্রতিটা পাড়ায় পাড়ায় পুলিশ ক্যাম্প করে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ক্যাম্প করে, বিডিও তিনি ক্যাম্প করে মানুষের সমস্যার সমাধান করেছেন। ফলে কিছু বহিরাগত মানুষ ছিলেন, এতে ভুল স্বীকার করার কিছু নেই। ফেরির জন্য জমি দখল, জমি দিতে না চাইলে নোনা জল ঢুকিয়ে দেওয়া, লিজের টাকা না দেয়া, রাস্তা কেটে দেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। গ্রামে ক্যাম্প বসিয়ে সন্দেশখালীর গরিব গুরব মানুষগুলোর অভিযোগের সমাধানের প্রক্রিয়া শুরু করে প্রশাসন। কিন্তু তারপরও কি পরিস্থিতি বদলেছে? সন্দেশখালীর বিভিন্ন পাড়ায় গিয়ে খোঁজ নিয়েছে TV9 বাংলা। চাষের জমির কি অবস্থা? সেগুলো চাষের জমির অবস্থা ওই একই রকম আছে, এখনো বাঁধ সমান হয়নি। জলকাটটা এখন আপাতত বন্ধ আছে, কিন্তু কিছু মানুষ চাষ করেছে। এবার ধান মোটামুটি হয়েছে, কিন্তু ওই সমতল না হলে কি করে হবে? সমতলটা তো বিশেষ প্রয়োজন। তারপরে আমাদের টাকা মেটেনি, এখনো জব কার্ডের টাকা মেটেনি। টাকা চাইলে পার্টি অফিসে তুলে এনে তাদের মারধর, এই হুজ্জতি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। আর এইরকম যদি করতে থাকে তাহলে আমরাও এইরকম চালাতে থাকবো। এইরকম আন্দোলন চলবে। ম্যাক্সিমাম যে দাবিগুলো ছিল, কালভার্টগুলো বন্ধ করা, ফিশারিকে চাষের জমির উপযোগী করা, এইবার কিছু কিছু ভেড়ি যেগুলো অনেক আগের থেকেই হয়ে আছে, যেগুলোর বাঁধগুলো ল্যান্ড দপ্তর তারা দেখেছে এই ল্যান্ডগুলো আগের ছিল না পরের ছিল, ফলে সেগুলো একটু সময় লাগবে। আইনিগত যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখেই এগুলো হবে। শীতের মিঠে রোদ মাখা সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। আর মুখ্যমন্ত্রীর পরে সন্দেশখালী যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন বিরোধী দলনেতাও। এই সমস্ত কিছু নিয়েই আপাতত সন্দেশখালী সরগরম। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। কালিম্পংয়ে ফের আগুন, 10 মাইলে একটি বাড়িতে অগ্নিকাণ্ড। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন, জানতে শুরু হয়েছে তদন্ত। শনিবারও কালিম্পংয়ের 11 মাইলের একটি দোকানে আগুন লাগে। দোকানে প্লাস্টিক মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, ভস্মীভূত হয়ে যায় 7টি বাড়ি। পাইথনকে লাঠি দিয়ে খোঁচানোর অভিযোগ পথচারীদের বিরুদ্ধে। ময়নাগুড়ির কাঠামবাড়ির জঙ্গল থেকে রবিবার বেরিয়ে পড়ে 12 ফুট লম্বা বার্মিজ পাইথনটি। রাস্তা পার করে তিস্তা নদীর দিকে যাচ্ছিল সে। অভিযোগ, হঠাৎই পথ চলতি কিছু মানুষ লাঠি দিয়ে সাপটিকে খোঁচা মারতে থাকে। অবশেষে জঙ্গলে ফিরে যায় সাপটি। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন পশুপ্রেমী এবং পরিবেশবিদরা। প্রশিক্ষণ ছাড়া সাপের কাছে যাওয়া এবং তাকে উত্ত্যক্ত করা ঠিক হয়নি, দাবি পরিবেশপ্রেমী সংগঠনের।